শেষ হলো একটি কর্মমুখর সপ্তাহ। গেল 5 দিনে ব্যক্তি, প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রাপ্তিযোগ্য ও ব্যয়ের লেনদেন হিসেব শেষে ভাগশেষে থাকলো কি? এসব জানাতে আমাদের আয়োজন ভাগশেষ, আর পুরো আয়োজনের সাথে আছে আমি সাজিদ আরাফাত। শুরুতে জানবো বাংলাদেশের পোশাক রপ্তানির যে প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধির খবর। 2025 সালে পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি এশিয়ার অন্যান্য দেশের তুলনায় সর্বনিম্ন অবস্থায় অবস্থান করছে, যার পরিমাণ মাত্র 0.89%। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সাম্প্রতিক যে প্রতিবেদন, সেখানে উঠে এসেছে এই তথ্য, এবং এটি বিশ্লেষণ করতে চাই আমরা। বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ এখন কেমন, পূর্বে কেমন ছিল, প্রবৃদ্ধির হার কতটুকু, পুরোটা বিষয় নিয়ে আমরা একটু বিশ্লেষণে যেতে চাই। আমরা একটু দেখতে চাই পোশাক রপ্তানিতে যে প্রবৃদ্ধি, সেখানে আমরা যদি 2024 এবং 25 সালের যে রপ্তানির পরিমাণ সেখানে দেখি, আমরা 2025 সালে দেখছি যে $38.82 বিলিয়ন রপ্তানির পরিমাণ, যেটি 2024 সালে ছিল $38.48 বিলিয়ন। এটি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO এর সাম্প্রতিক যে প্রতিবেদন সেখানে উঠে এসেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা প্রবৃদ্ধি বেড়েছে 2025-এ। সেটির সংখ্যা আমরা বলছিলাম 0.89%, যেটি অন্য দেশের তুলনায়, অর্থাৎ ভারত, ভিয়েতনাম কিংবা ইন্দোনেশিয়া, এই সব দেশের তুলনায় অনেকখানি কম। এবং সেটি কি পরিমাণ কম, আমরা সেই বিশ্লেষণও করব। আমরা পরের যে বিশ্লেষণ সেখানে যেতে চাই যে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের যে পার্থক্য পোশাক রপ্তানির প্রবৃদ্ধির, সেই পার্থক্য দেখতে চাই। আমরা দেখছি যে বাংলাদেশের প্রবৃদ্ধির পরিমাণ যেখানে শতাংশের হিসাবে 0.89%, সেই জায়গায় ভিয়েতনাম, অর্থাৎ বাংলাদেশের যে প্রতিযোগী দেশগুলো রয়েছে পোশাক রপ্তানিতে, ভিয়েতনাম অন্যতম একটি প্রতিযোগী। ভিয়েতনামের 10.53 প্রবৃদ্ধির পরিমাণ আমরা দেখছি, অর্থাৎ বাংলাদেশের তুলনায় অনেকটাই বেশি তারা এগিয়ে আছে। এবং সেই সাথে কম্বোডিয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে 16.88%, তাদের যে প্রবৃদ্ধির পরিমাণ সেটি আরও বেশি দেখছি আমরা। এছাড়া প্রতিবেশী দেশ পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখছি যে 6.83% প্রবৃদ্ধির পরিমাণ। ইন্দোনেশিয়ার ক্ষেত্রে সেটি দেখছি সেই পরিমাণ 5.79। অর্থাৎ এই যে পোশাক রপ্তানির প্রবৃদ্ধির হার আমরা যদি দেখি, এখানে 5টি দেশের তুলনা করেছি আমরা, সেই জায়গায় আমরা দেখছি যে বাংলাদেশের পরিমাণ অনেকটাই কম। বাংলাদেশের চেয়ে অন্যান্য দেশগুলো কিন্তু অনেকটাই এগিয়ে আছে পোশাক রপ্তানির প্রবৃদ্ধির কারণে। এবং আমরা দেখছি যে পোশাক রপ্তানিতে বাংলাদেশের যে একটি ছন্নছাড়া অবস্থা যদি বলা যায়, সেটি কিন্তু আমরা কয়েক মাস ধরে দেখছি। এই চলতি অর্থ বছরে কিংবা নতুন অর্থ বছরের আগে সবশেষ অর্থ বছরেও কিন্তু আমরা দেখেছি যে সেই প্রবৃদ্ধির পরিমাণ অনেকটাই কমে আসছে। অর্থাৎ নানা ধরনের অস্থিরতা বিরাজ করছে এখানে। গার্মেন্টস বন্ধ হওয়া থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো রয়েছে, সেই নেতিবাচক প্রভাব কিন্তু আমরা দেখছি পোশাক রপ্তানিতে পড়েছে। পোশাক রপ্তানির প্রবৃদ্ধিও কিন্তু খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশ। 2026-27 অর্থ বছরে $58 বিলিয়ন পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা দিয়েছে EPB। এটি তারা বাণিজ্য মন্ত্রণালয়কে দিয়েছে। তবে 2025-26 অর্থ বছরে যে পণ্য রপ্তানিতে লক্ষ্যমাত্রা, সেটি কিন্তু অর্জিত হয়নি বলা হচ্ছে, এবং প্রকৃত রপ্তানি 1% মতো কম হয়েছে। এমন বাস্তবতায় নতুন অর্থ বছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 21% বেশি। সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে কিনা বাণিজ্য মন্ত্রণালয় বা সরকার, সেটি আসলে একটি চ্যালেঞ্জের বিষয়। আমরা একটু দেখতে চাই, বিশ্লেষণ করে দেখতে চাই যে রপ্তানি আয়ের যে পরিমাণ বা লক্ষ্যমাত্রা, আমরা দেখছি যে লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে $58 বিলিয়ন। সেই জায়গায় অর্জন এবং লক্ষ্যমাত্রার যদি হার আমরা দেখি, সেখানে 2022-23 অর্থ বছরে আমরা দেখছি যে $58 বিলিয়ন যেখানে লক্ষ্যমাত্রা ছিল, সেখানে অর্জিত হয়েছে $46.43 বিলিয়ন। পরবর্তী অর্থ বছর 2023-24 আমরা দেখছি যে $62 বিলিয়ন যেখানে লক্ষ্যমাত্রা ছিল, সেটি $44.46 বিলিয়ন লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। অর্থাৎ অর্জনের পাল্লা কিন্তু অনেকটাই কম আমরা দেখছি। এবং 2024-25 অর্থ বছরে $50 বিলিয়ন যেখানে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল, সেখানে অর্জন হয়েছে মাত্র $47.63 বিলিয়ন। একই প্রেক্ষাপটে আমরা দেখছি 2025-26 যেটি বলছিলাম যে $55 বিলিয়ন যেখানে লক্ষ্যমাত্রা, সেখানে $48 বিলিয়ন লক্ষ্যমাত্রা অর্জনের যে পাল্লা, সেটি সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে এখানে ঘাটতি রয়ে গেছে। সেই ঘাটতি আসলে কিভাবে পূরণ হবে, এই রপ্তানি আয় যে লক্ষ্যমাত্রার কথা বলা হচ্ছে, সেটি অর্জন করা সম্ভব হবে কিনা, সেটি আসলে চ্যালেঞ্জের বিষয়। এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলায় নিশ্চয়ই বাণিজ্য মন্ত্রণালয় বা এর সাথে যারা সংশ্লিষ্ট আছেন, তাদেরকে একটা বড় চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। এটি ছিল আসলে রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা এবং অর্জন, সেই অর্জনের আমরা সামঞ্জস্যতা দেখাচ্ছিলাম। এ পর্যায়ে দেখে নেব দেশের মুদ্রা বাজারের খবর। বৈদেশিক মুদ্রার যে বাজার, সেটিতে বেশিরভাগ প্রধান মুদ্রার দাম বেড়েছে। চলতি সপ্তাহে ডলারের বিক্রয় মূল্য কিছুটা বেড়েছে। এক নজরে দেখে নেব আমরা এই সপ্তাহের মুদ্রা বাজার। আমরা একটু মুদ্রা বাজারের দিকে চোখ রাখলেই দেখতে চাই যে
বৈদেশিক মুদ্রার যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সেখানে পার্থক্য বেশ একটু পার্থক্য আমরা দেখছি। ডলারের ক্ষেত্রে ক্রয় মূল্য যেখানে 123 টাকা এবং বিক্রয় মূল্য 123.55 টাকা বিক্রি হচ্ছে, এবং ইউরোর ক্ষেত্রে আমরা দেখছি যে 140.99 ক্রয় মূল্য। তার বিপরীতে বিক্রয় মূল্য দেখছি আমরা 141.63 টাকা। কিছুটা বেড়েছে আমরা দেখছি বিক্রয় মূল্য ডলারের ক্ষেত্রে, ইউরোর ক্ষেত্রে, এবং পাউন্ডের ক্ষেত্রে দেখছি 166.52 টাকা ক্রয় মূল্য, বিপরীতে বিক্রয় মূল্য 167.29 টাকা। রুপির ক্ষেত্রে আমরা দেখছি অপরিবর্তিত থাকে বেশিরভাগ সময়, তবে আজকে দেখছি 1 টাকা 27 পয়সা ক্রয় মূল্য, তার বিপরীতে 1 টাকা 28 পয়সা বিক্রয় মূল্য। ইউয়ানের ক্ষেত্রে 18.17 টাকা ক্রয় মূল্য, বিপরীতে 18.25 টাকা বিক্রয় মূল্য। পরবর্তীতে আরও বেশ কয়েকটি বৈদেশিক মুদ্রার যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সেটি দেখতে চাই। ইয়েনের ক্ষেত্রে 0.75 ক্রয় মূল্য, বিক্রি হচ্ছে 0.76 টাকায়। অস্ট্রেলীয় ডলার 86.17 টাকা ক্রয় মূল্য এবং 86.57 টাকা বিক্রয় মূল্য। সিঙ্গাপুরি ডলারের ক্ষেত্রে দেখছি 95.38 টাকা ক্রয় মূল্য, বিপরীতে 95.90 টাকা বিক্রয় মূল্য। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের সূত্রে বৈদেশিক মুদ্রার বাজারে আজকের যে সবশেষ অবস্থা সেটি দেখাচ্ছিলাম, এবং সেখানে বেশ কয়েকটি বৈদেশিক মুদ্রার ক্রয় মূল্যর চেয়ে বিক্রয় মূল্য কিন্তু কিছুটা বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। আকাশছোঁয়া ব্যয়ের প্রভাব পড়েছে আবাসন খাতে। ফ্ল্যাট নিবন্ধনের 15% মুনাফা করের প্রবর্তন এই সংকটকে আরও ঘনীভূত করেছে। এর সাথে যোগ হয়েছে নির্মাণ সামগ্রীর উচ্চমূল্য, রাজনৈতিক অস্থিরতা এবং মূল্যস্ফীতি। এর কারণে কিন্তু আমরা দেখছি যে আবাসন খাতে একটি নেতিবাচক প্রভাব পড়েছে। আমরা একটু দেখতে চাই যে আবাসন খাতে ফ্ল্যাট বিক্রির পরিমাণ বা বুকিং দেওয়ার যে পরিমাণ সেগুলোতে কি পরিমাণ প্রভাব পড়েছে। আমরা আবাসন খাতে ঘাটতি বলছি, এই ফ্ল্যাট কেনাবেচায় ধাক্কা, প্রভাব পড়েছে রাজস্ব আয়ে। নিঃসন্দেহে এটি একটি বড় বিষয় যে ফ্ল্যাট কেনাবেচায় ধাক্কা খেলে নিশ্চয়ই এটার রাজস্ব আয়ে প্রভাব পড়বে, এটি নিশ্চিতভাবে বলা যায়। চলতি বছরের আমরা যদি একটু হিসাব দেখি, চলতি বছরের 6 মাসে ফ্ল্যাট নিবন্ধন কমেছে 19.61%। এটি নিঃসন্দেহে একটি নেতিবাচক প্রভাবই বলবো। 2024 সালের একই সময়ের তুলনায় বিক্রি কমেছে 25.35%। অর্থাৎ এই এক বছরের মাথায় আমরা দেখছি যে কি পরিমাণ ফ্ল্যাট বুকিং দেওয়া বা ফ্ল্যাট বিক্রির পরিমাণ অনেকটাই কমেছে, এবং সেটি নিঃসন্দেহে রাজস্ব আয়ে প্রভাব ফেলবে, এটি ধারণা করছেন অর্থনীতিবিদরা। 2023 সালে দেশব্যাপী ফ্ল্যাট নিবন্ধনের পরিমাণ ছিল 1,46,000 এবং 2024 সালে সেই সংখ্যাটি আমরা দেখাচ্ছি 1,12,000। অর্থাৎ প্রায় বেশ কয়েক হাজার কমেছে, কিন্তু 1,46,000 থেকে 1,12,000 নেমে এসেছে, এবং চলতি বছর নেমেছে সেটি আরও কম, 1,04,000 দেখছি আমরা, প্রায় 8,000 কমেছে। অর্থাৎ এই যে ক্রমান্বয়ে 2023, 24, 25 এই বছরগুলোতে কিন্তু ক্রমান্বয়ে এই ফ্ল্যাট নিবন্ধন বা বিক্রির পরিমাণ কমছে, এবং সেটি বলা হচ্ছে যে মূল্যস্ফীতির প্রভাব রয়েছে, নির্মাণ সামগ্রীর ব্যয় রয়েছে, সব কিছু মিলিয়ে এখানে 15% যে করের আওতা সেটিও রয়েছে। সব মিলিয়ে আবাসন খাতে একটি ঘাটতি দেখা দিয়েছে, সেটি নেতিবাচকভাবেই দেখা হচ্ছে এবং বলা হচ্ছে যে এটি রাজস্ব আয়ে প্রভাব ফেলতে পারে। ভাগশেষে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে কমেছে সূচক ও লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে 1,118.2 লাখ টাকা, যা আগের দিনের চেয়ে 397 কোটি টাকা কম। আমরা এক নজর একটু দেখে আসতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহ শেষে কেমন অবস্থা ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিমাণ আমরা যেটি বলছিলাম যে সূচক ও লেনদেনের পরিমাণ কমেছে, এবং ডিএসই এক্স যেটি প্রধান সূচক তার পরিমাণ ছিল 5,900। এছাড়া আমরা সূচকের পরিমাণ কমেছে দেখছি যে 25 পয়েন্ট কমেছে, এবং লেনদেন হয়েছে 1,118 কোটি টাকারও বেশি, এবং সেটি গত দিনের তুলনায় 397 কোটি টাকা কম দেখতে পাচ্ছি। আমরা একটু দরগুলো দেখতে চাই, শেয়ার বাজারের দর পতন বা ঊর্ধ্বগতি সেটির খবরে আমরা দেখছি যে 103টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, এবং বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর আজকে কিন্তু কমেছে, সেটির পরিমাণ 240। অর্থাৎ বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর আজকে কিন্তু নিম্নমুখী অবস্থায় অবস্থান করছিল, এবং অপরিবর্তিত রয়েছে 52টি কোম্পানির শেয়ারের দর। এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সপ্তাহ শেষের অবস্থা। আমরা এ পর্যায়ে দেখে নিতে চাই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে
সেখানেও সূচক ও লেনদেনের পরিমাণ আমরা দেখছি যে কমেছে। এদিন লেনদেন হয়েছে 32,17,00,000 টাকা, যেটি আগের দিনের তুলনায় 13 কোটি টাকারও বেশি কম। আমরা একটু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবর একটু দেখতে চাই। আমরা দেখব চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেনের পরিমাণ এখানেও কিন্তু দুটি পরিমাণই কমেছে। আমরা সিএএসপিআই সেখানে সূচকের পরিমাণ আমরা দেখছি 15,814 পয়েন্ট এবং লেনদেন হয়েছে 32,17,00,000 টাকা। যেটি বলছিলাম যে গত দিনের তুলনায় 13,79,00,000 টাকা কিন্তু লেনদেন কমেছে এবং শেয়ার বাজারের যে কোম্পানি শেয়ার দরের যে বিষয়টি, সেখানে আমরা দেখতে পাচ্ছি 86টি কোম্পানি শেয়ারের দর বেড়েছে এবং বেশিরভাগ কোম্পানি শেয়ারের দর এখানেও কিন্তু কমেছে। সেটির পরিমাণ 116টি কোম্পানি শেয়ারের দর কমেছে, অপরিবর্তিত আছে 22টি কোম্পানি শেয়ারের দর। এই ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অবস্থা সপ্তাহ শেষে। আমরা সপ্তাহ শেষে পুঁজিবাজারের সূচক বেড়েছে 91 পয়েন্ট, সেই খবরটি একটু জানতে চাই। সপ্তাহ শেষে যে বাজার মূলধন সেটি বেড়েছে 4,921 কোটি টাকা। এক নজরে দেখে নেব এই সপ্তাহের পুঁজিবাজারের যে অবস্থা ছিল সেটি এক নজরে দেখতে চাই। পুরো সপ্তাহ জুড়ে 12 জুলাই থেকে শুরু করে আজকে 16 জুলাই পর্যন্ত, যেখানে 12 জুলাই সূচকের পরিবর্তন বা সূচক বেড়েছিল আমরা দেখছি যে 45 পয়েন্ট, লেনদেন হয়েছিল 1,669 কোটি টাকা এবং বাজার মূলধন ছিল 7,05,000 কোটি টাকা। বেশ চাঙ্গা অবস্থায় ছিল আমরা দেখছি 12 জুলাই। 13 জুলাই আমরা দেখছি যে সূচক বেড়েছিল 17 পয়েন্ট এবং লেনদেনের পরিমাণ দেখছি 1,419 কোটি টাকা এবং বাজার মূলধন 7,07,000 কোটি টাকা। পরবর্তীতে 14 জুলাই কিন্তু সূচক 5,911 পয়েন্ট ছিল। এদিনও কিন্তু সূচকের পরিমাণ 44 পয়েন্ট বেড়েছিল আমরা দেখছি এবং লেনদেনের পরিমাণও বেড়েছিল 1,651 কোটি টাকা। পরবর্তী সপ্তাহে আমরা একটু দেখতে চাই 15 জুলাই, সেদিন 15 পয়েন্ট বেড়েছিল সূচকের পরিমাণ, 1,515 কোটি টাকা লেনদেন হয়েছিল এবং বাজার মূলধনের পরিমাণ দেখছি 7,12,000 কোটি টাকা। তবে 16 জুলাই অর্থাৎ সপ্তাহ শেষ দিনে এসে সূচকের পরিমাণ কিছুটা কমেছে। সেই কমার পরিমাণ দেখছি আমরা 25 পয়েন্ট কমেছে সূচক এবং লেনদেনের পরিমাণও কম দেখছি আমরা 1,118 কোটি টাকা এবং বাজার মূলধন 7,10,000 কোটি টাকা। এই ছিল পুরো সপ্তাহের পুঁজিবাজার। মাত্র একদিন সূচকের পরিমাণ কমেছিল, বাকি সময়টা কিন্তু সূচকের পরিমাণ বেড়েছিল। দর্শক, ভাগ শেষে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পরে। বাংলাদেশ থেকে কয়েকটি পণ্য আমদানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে কমেছে রপ্তানির পরিমাণ। এছাড়া পণ্য আমদানিও অনিয়মিত হওয়ায় বিদায়ী অর্থ বছরে কমেছে রাজস্ব আয়ও। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়ের সাথে যুক্ত হতে চাই। সঞ্চয়, এই যে বলছিলাম আমদানি রপ্তানিতে একটি নেতিবাচক প্রভাব সেখানে চলছে, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? স্থলবন্দরে আমদানির পরিমাণ কেমন, রপ্তানি আয় কেমন, সেখানে জানাবেন বিস্তারিত। সাজিদ, আমরা যদি শুরু করি গত ফেব্রুয়ারি পর থেকে কিন্তু এই জুলাই পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু রপ্তানিতেও কিন্তু খুব একটা এবার যে বিদায়ী অর্থ বছর যেটি গেছে 25-26 অর্থ বছর, সেখানে কিন্তু আমরা দেখেছি যে যে কয়েকটি পণ্য ভারত সরকার নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, সেই পণ্যগুলো রপ্তানি করা না কারণে কিন্তু বন্দর দিয়ে রপ্তানি আয় খুব একটা বাড়েনি। বিদায়ী অর্থ বছরে এই বন্দর দিয়ে ভারতের রপ্তানি হয়েছে 524 কোটি টাকার পণ্য, যেটি তার আগের অর্থ বছরের তুলনায় মাত্র 10 কোটি টাকার মতো বেশি বলে আমরা জানতে পেরেছি কাস্টমস কর্তৃপক্ষের কাছ থেকে। মূলত যে প্রক্রিয়াজাত খাবার, প্লাস্টিক, পিভিসি সামগ্রী, এই ধরনের কিছু পণ্য আছে যেগুলো আসলে আখাউড়া স্থল বন্দর দিয়ে বিগত সময়গুলোতে অনেক বেশি পরিমাণে রপ্তানি হয়। তো অর্থাৎ সব মিলিয়ে সামগ্রিক যেই রপ্তানি পরিমাণ সেটির তুলনায় প্রায় 30% কিন্তু রপ্তানি এখন কমে গেছে এই কয়েকটি পণ্য ভারতের যে সরকারের যে নিষেধাজ্ঞা, যার ফলে মূলত গেল বছরের 17ই মে ভারত সরকার দেশটির যেই উত্তর পূর্ব যে রাজ্যগুলো আছে অর্থাৎ আসাম, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, এই রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের যে স্থলবন্দরগুলো রয়েছে সেই স্থলবন্দরগুলো দিয়ে এই ধরনের পণ্যগুলো আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার, যার ফলে কিন্তু এই পণ্যগুলো এখন এই রপ্তানি করা যাচ্ছে না আখাউড়া স্থলবন্দর দিয়ে এবং এতে করে স্বাভাবিকভাবেই যে রপ্তানি আয় কমে গিয়েছে। তবে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে এখন যেহেতু নির্বাচিত সরকার ক্ষমতায় আছে, এখন দুই দেশের সরকারি পর্যায়ে যদি আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে যদি এই নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করা না হয়, সেক্ষেত্রে কিন্তু চলতি যে অর্থ বছর এখন যেটি শুরু হয়েছে সেই অর্থ বছরে কিন্তু এই রপ্তানি আয় কমার কিন্তু শঙ্কা রয়েছে
বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যেহেতু দীর্ঘদিন ধরে কিন্তু এখন কিন্তু একেবারেই সীমিত পরিমাণে কিন্তু অর্থাৎ সীমিত সংখ্যক পণ্য আসলে রপ্তানি হচ্ছে ভারতে। মূলত হিমায়িত মাছ, আটা, ময়দা, ভোজ্য তেল এই ধরনের কিছু পণ্য এখন নিয়মিত ভারতে রপ্তানি হচ্ছে। তবে যেহেতু রপ্তানি পণ্যের তালিকাটি একেবারেই ছোট, সেজন্য তারা বলছেন যে পণ্যগুলো আসলে রপ্তানি এখন বন্ধ রয়েছে, সেগুলো যদি আবার চালু করা যায় সেক্ষেত্রে রপ্তানি কিন্তু বাড়বে। এছাড়া কিন্তু তারা যেটি বলছে যে তারা রপ্তানিটি বাড়ানোর জন্য অর্থাৎ ভারতের জন্য নতুন নতুন পণ্যের বাজার খোঁজা যায় সেই বিষয়টি নিয়েও তারা কাজ করছেন। তারা ভারতের ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করছেন, তারাও চাচ্ছেন যে এখান দিয়ে যেন নতুন কিছু পণ্য রপ্তানি শুরু করা যায়। এছাড়া আমরা কিন্তু যে স্থলবন্দর যে কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলেছেন, বিশেষ করে শুল্ক কর্তৃপক্ষ আখাউড়া স্থলবন্দরের সহকারী কমিশনার শেখ শাহির আহমেদ, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে এই যে কয়েকটি পণ্য নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বিষয়টি নিয়ে তারা এনবিআর তারা কথা বলছেন এবং এনবিআর এবং সরকারিভাবে এটি নিয়ে আলোচনা চলছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া যে আমদানি যেটি কম সেটির অন্যতম কারণ হচ্ছে সাজিদ, আমরা স্থলবন্দরের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যে তথ্যটি পেয়েছি, তারা বলছেন যে এই বন্দর দিয়ে যে কয়েকটি পণ্য ভারত থেকে আমদানির অনুমতি রয়েছে তার বেশিরভাগই কিন্তু অর্থাৎ এই বন্দর সংলগ্ন যে ত্রিপুরা রাজ্য, সেই ত্রিপুরা রাজ্যের বাইরে থেকে কিন্তু এই পণ্যগুলো আনতে হয়, যার ফলে এই পণ্যগুলো আমদানি করে তারা খুব বেশি ভালো মুনাফা করতে পারে না। সেজন্যই কিন্তু তারা এই পণ্য আমদানি অনিয়মিত বলে আমাদেরকে জানিয়েছেন। তারপরে তারা চাচ্ছেন যে যখন যে ধরনের পণ্যের স্থানীয় বাজারে চাহিদা পণ্যগুলো করতে পারে সেক্ষেত্রে অনুমতি দেওয়া হয়। সাজিদ, আমার কাছে এই ছিল আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি বাণিজ্যের সার্বিক চিত্র। আখাউড়া স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। এদিকে এ পর্যায়ে হিলি স্থলবন্দরের খবর নিতে চাই। নানা সংকটে হিলি স্থলবন্দরের আমদানি বাণিজ্য এখন তলানিতে অবস্থান করছে, তবে রপ্তানি কিছুটা হলেও ভারতের অভ্যন্তরে জটিলতায় সেটিও বাড়াতে পারছেন না ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, আমরা আখাউড়ার খবর শুনছিলাম, এ পর্যায়ে আপনি যেখানে আছেন হিলি স্থলবন্দরে আমদানি বাণিজ্যে কী ধরনের প্রভাব পড়েছে এবং রপ্তানি আয় কেমন, সার্বিক চিত্র জানাবেন। সাজিদ, আসলে নানা সংকটের কারণে দীর্ঘদিন ধরে হিলি স্থলবন্দরে যে আমদানি বাণিজ্য রয়েছে সেটি বেশ তলানিতে নেমেছে। কারণ আমরা যে চিত্রগুলো দেখতাম বিগত কয়েকদিন ধরেই কিন্তু সেই উল্টো চিত্র এখন বন্দরের আমদানি বাণিজ্য সেটি কিন্তু দেখছি। কারণ যেই বন্দরে 100 থেকে 150 কিংবা 200 ট্রাক পণ্য ভারত থেকে আমদানি হতো, সেখানে এখন নামমাত্র 15 থেকে 20টি কিংবা 10টির ঘরেও অনেক সময় আমদানির যে গাড়ি, আমদানি বাড়ির যে পণ্যবাহী ট্রাক সেটি কিন্তু নামছে, যার ফলে কিন্তু এখানকার যে আমদানির গতি সেটি তলানিতে নেমেছে। এর প্রভাব কিন্তু বন্দরের দৈনন্দিন আয়, রাজস্ব আয় থেকে শুরু করে সব ধরনের আসলে সেক্টরে আর কি পড়েছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং আরেকটি বিষয় আমি আপনাকে বলি যে নানা সংকট বলতে এখানে দুই ধরনের সংকটের কথা বলা হয়েছে ব্যবসায়ীদের পক্ষ থেকে। একটি হচ্ছে কাস্টমসের বিশেষ করে কিছু হয়রানি রয়েছে এবং আমদানি পণ্য নিষিদ্ধ কিছু পণ্যের নিষেধাজ্ঞা থাকবার কারণে সেই পণ্যগুলো আমদানি করতে পারছে না। আসলে এই দুটি কারণেই আমদানি বাণিজ্য তলানিতে নেমে এসেছে। এই এর প্রভাব কিন্তু আসলে সব ধরনের সেক্টরে পড়ছে বলে কিন্তু তারা বলছেন। আরেকটি বিষয় যেটি বলছিলেন যে রপ্তানি সেক্টরের কথা, হিলি স্থল বন্দরে বিগত সময়গুলোতে রপ্তানির চিত্র অনেকটাই খারাপ থাকলেও এখন সেটি বেশ ভালো রয়েছে, তবে বেশ জটিলতা রয়েছে ভারত অভ্যন্তরে, যার কারণে রপ্তানির যে গতি সেটিও কিন্তু বাড়ানো সম্ভব হচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন ভারত অভ্যন্তরে কোয়ারেন্টাইন অফিস না থাকবার কারণে বাংলাদেশের যে কাঁচা সবজি থেকে শুরু করে বগুড়ার কলা থেকে শুরু করে অন্যান্য পণ্যের যে ভারত বাজারে চাহিদা রয়েছে সেই পণ্যগুলো চাইলেও কিন্তু বাংলাদেশের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু হিলি স্থল বন্দর দিয়ে ভারতে রপ্তানি করতে পারছে না। ফলে কিন্তু এই যে বৈদেশিক মুদ্রা থেকে বাংলাদেশ সরকার একটা বঞ্চিত হচ্ছেন। সেই জায়গা থেকে ব্যবসায়ীরা যে দাবিটি জানিয়েছেন যে আসলে দীর্ঘদিন ধরে তারা কিন্তু বিগত সরকারের সময় কিংবা এখনো তারা দাবি করে আসছেন ভারত সরকারের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে আসলে কোয়ারেন্টাইন অফিসটি চালু করা সম্ভব হলে আসলে রপ্তানির গতি সেটিও কিন্তু বাড়বে। তো সব মিলে বলা চলে যে সাজিদ, আসলে নানা সংকটের কারণে এখন আমদানির বাণিজ্যটা তলানিতে নেমে এসেছে। হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা। শেষ করছি আজকের ভাগশেষ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।